এই শুভেন্দু অধিকারী, এই অভিষেক ব্যানার্জি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় একসাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে এই ঘোষণা দিয়েছিলেন যে লাল ঝান্ডা করার লোক থাকবে না, লাল পার্টি করার লোক থাকবে না পাড়ায়। বলেছিলেন যে বুকে নাকি ব্যাজ উঠে ঘুরতে হবে, যে আমার বাবা আর বামপন্থী রাজনীতি করে না, আমার বাবা আর লাল পার্টি করবে না। শুভেন্দু অধিকারীকে গিয়ে কেউ বলে দিক যে এখনো অব্দি কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি লাল ঝান্ডা এই রাস্তায় লড়াই করছে, আর শুভেন্দু অধিকারী ওই তৃণমূলের সঙ্গে থেকে কাশ্মীরে ফেলে দিয়ে নিজের রুটির জন্য, নিজের ক্ষমতার জন্য বিজেপির ঝান্ডা ধরে নিয়েছে। কে গ্যারান্টি করতে পারে? কে? এই যে তৃণমূল কয়লা শিল্প নতুন কাজ হয়নি, একটার পর একটা কয়লা খনি বেসরকারি আদানি আম্বানিদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে, একটার পর একটা শিল্প। রেল, ভারতীয় রেলের 2019-এর পর কোন নতুন রিক্রুটমেন্ট হয়নি। ওইখানে বুনিয়াদপুরে একটা রেলের ওয়াগনের কারখানা হওয়ার কথা ছিল, হয়নি। ওইখানে রেলের গানম্যান হোক, রেলের টেকনিক্যাল পোস্ট হোক, নন টেকনিক্যাল পোস্টে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, প্রতি বছর নিয়োগ হওয়ার কথা ছিল, হয়নি। এই যে পোস্ট অফিসগুলোতে নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে। আর এত ছবি আমরা দেখি, নরেন্দ্র মোদীজির এত রকম পদে এত রকম ছবি দেখি, নিজের ছবি দেখাতে ভালোবাসেন এমন একজন মানুষ অন্ধকারে কোন একটা টানেল উদ্বোধন করতে গেছেন, তার আগে ওর ফটোগ্রাফার ভেবে দিয়েছে যে অন্ধকারে তো সাহেবের ছবি উঠবে না, তাহলে ওই গাড়ির ডিকির সামনে, ডিকিটা কি বলে, এটা বড়লোকদের গাড়ি, আমার মনে রাখাও মুশকিল, ওই গাড়ির সামনের সিটের ওই সামনেটায় একটা আলো ঝুলিয়ে দিয়েছে যাতে নরেন্দ্র মোদীর মুখটুকু দেখা যায়। এখানেও নরেন্দ্র মোদীকে এই বিজেপির নেতারা এই এলাকায় কোনদিন একটা কারখানার ফিতে কাটছেন বলে কেউ ছবি দেখিয়ে দিয়ে যেতে পারবেন? মোদীকেও পারবেন না, দিদিকেও পারবেন না। দিদি অনেক কিছু উদ্বোধন করেন, মাটি ঘাটি আরো কি কি সব করেন আর কি, খেলা মেলা প্রচুর হয়, কিন্তু একটা চাকরি আপনাদের জন্য, একটা চাকরি আমাদের জন্য, স্থায়ী চাকরি যা আমার ভবিষ্যতের নিরাপত্তা দেবে, আমার ছেলে বউ বাচ্চা বাবা মাকে দুবেলা খাওয়ার গ্যারান্টি করবে, সেই রকম চাকরি গত 13 বছরে তৃণমূলের সরকার এই পশ্চিমবাংলায় একটা দিতে পারেনি। উল্টে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে, লুট করে নিয়েছে কোটি কোটি টাকা। কে লুটলো? আপনি তৃণমূল বিজেপি আলাদা করতে পারবেন না। এই কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারীদের 3000 ভুয়ো নিয়োগ, 3000 ভুয়ো নিয়োগ বাতিল হয়েছে বামপন্থী আন্দোলনের চাপে আর এই কোর্টের নির্দেশে। 3000। এই 3000-এ যখন আমরা তালিকা দেখছি তখন দেখছি এই 3000 ভুয়ো নিয়োগের মধ্যে 396 জন এরকম আছেন যাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে, 290 জন এরকম আছেন যাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা করে দিয়ে ওই 3000 লোক ভুয়ো চাকরি পেয়েছিল 2018 সালে, বাতিল হয়েছে কিছুদিন আগে। এবার আপনি বলুন তো দেখি, এবার এই ধারাটার 2018 সালে যতটুকু আমি জানি, 2018 সালে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের একটাই পোস্ট ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। বাকি সব ল্যাম্প পোস্ট ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটাই পোস্ট ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। তাহলে গত 10 বছর ধরে স্কুলের চাকরিতে, কলেজের চাকরিতে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতিতে, রাজ্য সরকারি গ্রুপটির চাকরিতে পয়সা খেলেন যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী আজকে রাস্তা পাল্টে জামা পাল্টে ওপারে গিয়ে সৎ মানুষ সাজবে আর আমাদের ভোট নিয়ে চলে যাবে। পশ্চিমবাংলায় এই রাজনীতি হবে না। যতক্ষণ বামপন্থীরা আছে ততক্ষণ পশ্চিমবাংলায় এই রাজনীতি হবে না। শুভেন্দু অধিকারী এমনিতে বামেদের স্লোগান চুরি করছেন এখন। বামেদের দীর্ঘকাল আগে স্লোগান ছিল চোর ধরো জেলে ভরো, শুভেন্দু অধিকারী এখন জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছেন চোর ধরো জেলে ভরো। আমরা পাড়ার আরএসএস নেতাদের বলছি যে দাদা শুভেন্দু বাবুকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন যে চোর ধরে জেলে ভরার কাজ হবে, কিন্তু যখন হবে তখন শুভেন্দু বাবু জেলের বাইরে থাকবে না, ওকে শুদ্ধ গোটা রাজনৈতিক দলটাকে, ওই সার্কাস পার্টিটাকে জেলের ভেতরে পড়তে হবে। ওটা এই নির্বাচনের আগে বামপন্থীদের চ্যালেঞ্জ করছি আমরা। শুভেন্দু অধিকারী বলুন, রাজীব ব্যানার্জি বলুন, যারা যারা আছেন সব তো তৃণমূলেই ছিলেন। এই শুভেন্দু অধিকারী, এই অভিষেক ব্যানার্জি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় একসাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে এই ঘোষণা দিয়েছিলেন যে লাল ঝান্ডা করার লোক থাকবে না, লাল পার্টি করার লোক থাকবে না পাড়ায়। বলেছিলেন যে বুকে নাকি ব্যাজ উঠে ঘুরতে হবে, যে আমার বাবা আর বামপন্থী রাজনীতি করে না, আমার বাবা আর লাল পার্টি করবে না। শুভেন্দু অধিকারীকে গিয়ে কেউ বলে দিক যে এখনো অব্দি কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি লাল ঝান্ডা এই রাস্তায় লড়াই করছে, আর শুভেন্দু অধিকারী ওই তৃণমূলের সঙ্গে থেকে কাশ্মীরে ফেলে দিয়ে নিজের রুটির জন্য, নিজের ক্ষমতার জন্য বিজেপির ঝান্ডা ধরে নিয়েছে। কে গ্যারান্টি করতে পারে? কে?
এই যে তৃণমূল বিজেপির ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে, 11টা দলগত আছে, 11টা। কালকে তৃণমূল ছিল, আজ বিজেপি, কাল বিজেপি ছিল, আজ তৃণমূল। কে বলতে পারে এখানকার ভোটে কে যে জিতলো সে কালকে চলে যাবে না? কে গ্যারান্টি করবে? কেউ পারবে না। কৃষ্ণ করলেনি কোন দলের এমএলএ, তার হয়ে ক্যান্ডিডেট হয়েছে এবার। তারপরে এই যে বালুরঘাটের বিপ্লব মিত্র, কি ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন। আমি বালুরঘাটের ওই বিপ্লব মিত্র মুখটা ভালো করে চিন্তা, ফেসবুক করছি, একদিন এরকম ফেসবুক খুলতে খুলতে দেখেছি, আরে দক্ষিণ দিনাজপুরে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বিজেপি। আমি দেখি তো কি বলে, দেখছি এক ভদ্রলোক ওই বিজেপি জামা কাপড় পরে উনি বলছেন যে দক্ষিণ দিনাজপুর থেকে তৃণমূল দলটা উঠে যাবে, এত দুর্নীতি মানুষ মেনে নেবে না, দলটা উঠে যাবে তৃণমূল। এলাম বাবা, বিরাট বক্তা তো বিজেপি, তো মুখটা মনে ছিল। এবার আমি দুদিন আগে দক্ষিণ দিনাজপুরে প্রোগ্রাম করতে গেছি, দেখছি ওই রকমই একটা দেখতে মুখ, তৃণমূলের সিম্বল ফিম্বল নিয়ে হাত জোর করে প্রণাম করছেন যে তৃণমূলের সিম্বলে ওনাকে ভোট দিতে হবে। আমি মাথা চুলকে ফেসবুক খুলে বার করেছি, দেখছি হ্যাঁ 2020 সালে যিনি বিজেপিতে গিয়েছিলেন, 21 সালে তিনি আবার তৃণমূলে ফিরে এসে ক্যান্ডিডেট হয়ে গেছিলেন। ও কে কোন দিকে আছে ও আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু আলাদা আসলে করা যাবে সাধারণ মানুষকে, আলাদা আসলে করা যাবে গরিব খেটে খাওয়া মানুষকে। তৃণমূল বিজেপি আসলে চায় মানুষের মধ্যে ভাগ করতে, ধর্ম, জাত, পাত ইত্যাদি। আর আমরা বামপন্থা, আমরা লাল ঝান্ডা, কংগ্রেস সহযোগী, তৃণমূল বিজেপি বিরোধী দলের যে ঐক্য, তারা আসলে চাই, তারা আসলে মানি, বিশ্বাস করি যে এই পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে আসলে মানুষের মধ্যে ভাগ আছে, আসলে মানুষের মধ্যে ভাগ আছে। দুটো ভাগ আছে মানুষের মধ্যে। এক, 99% মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে খায়, খেটে খায়। আর 1% মানুষ যারা ওই 99% মানুষেরটা লুটে খায়। এই নির্বাচন আসলে ওই 1% লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে 99% খেটে খাওয়া মানুষের লড়াই। আপনাকে 19 তারিখ সকালবেলা ঠিক করতে হবে যে আপনি লুটে খাওয়াদের পক্ষে দাঁড়াবেন না খেটে খাওয়াদের পক্ষে দাঁড়াবেন। এর বাইরে আর রাজনীতির আলাদা কোনো কথা নেই তো। 2011-তে যখন তৃণমূল আসে, 2014-তে যখন বিজেপি আসে, বাজারে চালের দাম কত ছিল? বাজারে ডালের দাম কত ছিল? সরষের তেলের দাম কত ছিল? রান্নার গ্যাসের দাম কত ছিল? 10 বছর সরকার চলেছে, কত দাম হয়েছে জিনিসের? বিজেপির নেতারা উত্তর দেবেন না? শুধু ধর্ম, জাত এইসব চলবে? জিনিসপত্রের দাম কেন বাড়ছে? মুখ্যমন্ত্রী 2012 সালে একটা টাস্ক ফোর্স করে দিয়েছিলেন কলকাতায়, যে জিনিসপত্রের আর দাম বাড়ানো যাবে না। আপনি বলুন, আপনি তৃণমূলের নেতা, আপনি বিজেপির নেতা, 2012 সালে আপনি চাল, ডাল, তেল, পেঁয়াজটা যে দামে পেতেন, 2016-তে যে দামে পেতেন, আজকে আপনি সেই দামে পাচ্ছেন না। কি ব্যবস্থা নিয়েছে সরকার? কি ব্যবস্থা নিয়েছে? কোথায় কাজের সুযোগ তৈরি হয়েছে? যখন বামেদের সরকার চলে যায় 2011, সেই 2011 সালে কোচবিহারের চকচকায় জুট পার হওয়ার জন্য জমি রাখা ছিল, বামেদের সরকার রেখেছিল। শিলিগুড়িতে ভিডিওকনের কারখানার জন্য জমি রাখা ছিল, বামেদের সরকার রেখেছিল। রায়গঞ্জে এমস, বুনিয়াদপুরে রেলের কারখানা, রঘুনাথপুরে ইস্পাত শিল্প, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, শালমুড়িতে জিন্দালদের কারখানা, বামতলায় আইটি ইন্ডাস্ট্রি, কোনটা হয়েছে গত 13 বছরে? জবাব দিতে হবে না, জবাব দিতে হবে না। আর কোনটা হয়েছে গত 10 বছরের কেন্দ্রীয় সরকারের কাজে? কোথায় কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ পাচ্ছে? কোথায়? কোন যুবক ছেলেটা মেয়েটা? কেউ তালিকা দেখিয়ে জেনে দিতে পারবেন না। আর যা চাকরি হচ্ছে ওটা আসলে লুটের চাকরি হচ্ছে। এরকম কোন একটা জায়গা নেই যেখান থেকে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারাও পয়সা খায়। কিছুদিন আগে আমি আরেকটা জেলায় গেছিলাম, এই আশেপাশে, সেখানে আমাকে একজন দেখাতে নিয়ে গেল, দাদা দেখো 100 দিনের কাজের এই আবাস যোজনার ঘরটা কিরকম হয়ে গেছে। দেখছি কোনো মতে সরু সরু দুটো দেওয়াল তুলেছে, দেওয়াল এমন ল্যাকটাক করছে পড়েই যাবে বোধহয়, পাতার উপর কোনো মতে একটা ছাউনি, একটা ঘর। আমি এদিক ওদিক দেখছি, আমি বলছি যে বাথরুমটা, বলছে পায়খানা তো তৃণমূল খেয়ে নিয়েছে। আমি বলছি যে গরু খায় জানি, কয়লা খায় জানি, বালি খায় জানি, চাকরিও খায় জানি, তাই বলে ওইটা খায় কি করে? বলছে না না, তুমি বুঝতে পারলে না, এই যার বাড়ি সে খুব মানে তেদর লোক আর তৃণমূলের 2 ভাইয়ে টাকা আসে তো 100 ওই আবাস যোজনা, সে যখন প্রথম টাকাটা এসছে তৃণমূলের নেতারা এসে বলে যে 20% দিতে হবে। সে বলে আমার হকের টাকা আমি পেয়েছি, তোমরা কে 20% দিবি? বলেছে ঠিক আছে, এটা দিলে না, যাও পায়খানাটা আমরা বুঝে নেবো। ফলে পায়খানার আসা চেকটা ওরা খেয়ে গিয়েছে, ওই টাকা আর ফেরত হচ্ছে না। এটা একটা দুটো ঘটনা নয়। ওই ভাদু শেখকে কে চিনত? কেউ চিনত না ভাদু শেখ। 18 সালে পঞ্চায়েত মেম্বার হয়েছিল বীরভূমে,
4 বছর পঞ্চায়েতের মেম্বার হয়েছিল, একটা গোটা টান 5 বছর চালাতে পারেনি। একটা স্বপ্নহরা বাড়ি, গোটা বাড়িটা বাচ্চা বাচ্চা ছেলেদের সহ তৃণমূলের নেতারা পুড়িয়ে মেরেছিল বাবু শেখের বাড়িতে। কেন? কোন 75-25 বকরার গন্ডগোল ছিল বাবু শেখের? আমরা জানি না। কিন্তু আগে যারা একটা বিন্দু ভাগে ভাগ করে খেত, একটা ভাঙা সাইকেলে চড়ত, একবার দুবার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়ে, জেলা পরিষদ হয়ে, কি এমএলএ হয়ে, এমপি হয়ে, 7 মহলা বাড়ি, 14 মহলা বাড়ি, দামি দামি গাড়ি, ওই জনগণের পয়সা লুট করে হয়েছে। আর যতক্ষণ এই নির্বাচন চলছে, আমরা এমনি মুখে মুখে বলছি, তার মধ্যে যদি চোর চিটিংবাজরা ওই গরিবের লুট হওয়া টাকা এলাকার জনগণকে আবার ফেরত দিয়ে জানতো ভালো, না হলে নির্বাচনের পর যেদিন পাবলিক রেগে যাবে, যেদিন পাবলিক খেপে যাবে, ওই চোর চোরটা চিটিংবাজদের বাড়ি ইট খুলে এনে বাজারে নিলাম করে গরিব মানুষের কাছে টাকা ফেরত দেওয়া হবে। এইটা লাল ঝান্ডার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা করেছি, কারণ এই চ্যালেঞ্জ আমরা করতে পারবো। কি ছিল আগের সরকারে? 34 বছরের সরকার নিয়ে অনেক কথা হচ্ছে, আসুন হয়ে যাক না চ্যালেঞ্জ। 34 বছরের সরকার মানে পশ্চিমবাংলার ধান উৎপাদনে প্রথম, 34 বছরের সরকার মানে পশ্চিমবাংলার মাছ উৎপাদনে প্রথম, এখন পশ্চিমবাংলার নারী নির্যাতনে প্রথম। 19 তারিখ ভোট দেওয়ার আগে আপনি ভেবে দেবেন আপনার বাড়ির বোনটা, সে যখন ওই আধো অন্ধকার রাস্তা দিয়ে, আধো অন্ধকার রাস্তা বলছি কেন, কারণ এখানে 6টা লাইট থাকার কথা, 3টে জ্বলছে, 3টে জ্বলছে না। ওখানে কাঠমানি আছে কিনা আমি বলতে পারবো না, হয়তো 3টে লাইটেরই পয়সা পেয়েছিল, ফলে 3টে লাইট করেছে, বাকি 3টে খেয়ে গেছে। ফলে এই আধো অন্ধকার রাস্তায় ওইরকম একটা এবড়ো রাস্তা, কারণ রাস্তা পিচের জন্য যে টাকা এসেছিল ওই তো তৃণমূলের নেতা খেয়ে গেছে, বিজেপির নেতা খেয়ে গেছে। ওই আধো অন্ধকার রাস্তায়, ওই এবড়ো রাস্তায় আপনার বোনটা যখন সাইকেলে করে ফিরবে, তখন যখন ওকে দুষ্কৃতিকারীরা এইভাবে হাত ধরে টেনে নেবে, তখন ওর গায়ে ও তৃণমূল করে কি বিজেপি করে লেখা থাকবে না। সন্দেশখালীতে যারা নির্যাতিতা হলেন, তাদের রাজনীতি, তাদের ধর্ম, তাদের জাত কি ছিল আমরা জানি না। হাঁসখালিতে যারা নির্যাতিতা হলেন, তাদের ধর্ম, তাদের জাত কি ছিল আমরা জানি না। হাতরাসে যারা নির্যাতিতা হলেন, উন্নাওয়ে যারা নির্যাতিতা হলেন, বিলকিস বানু যে নির্যাতিতা হলেন, তার ধর্ম, তার জাত আমরা জানি না, আমাদের জানার দরকার নেই। আমরা শুধু জানতে এটা চাই যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, এবং আমার রাজ্যে মহিলারা সবচেয়ে আনসেফ অবস্থায় রয়েছেন, মহিলারা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন এই পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষের।